শাস্ত্রী সিনেমা সম্পর্কে এক কথায় বলতে হলে বলতে হয় একজন ঈশ্বর বিশ্বাসী মধ্যবিত্ত মানুষ যে বিশ্বাস করে ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। তাই লটারি থেকে জ্যোতিষ কোনোটাই সে বাদ রাখেনি। তারপর এমন কি হলো যে সে নিজেই শাস্ত্রী হয়ে উঠল? জানতে হলে সাথে থাকতে হবে। তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। কাহিনীতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমাদের বন্ধুদের মধ্যে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে আজকের ভিডিও শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাহিনীর শুরুতেই আমরা পরিমল শাস্ত্রীকে দেখব, যে এক লোকাল ধর্ণা মঞ্চে উঠে সকলের জন্য কিছু বক্তৃতা দিচ্ছেন এবং জনগণকে শান্ত করে বলছেন, আমি যখন বক্তৃতা দিতে উঠেছি নিশ্চয়ই আপনারা মনে করছেন আমি সবার ভবিষ্যৎ বলবো, কিন্তু আজ ভবিষ্যৎ নিয়ে নয়, আজ ভূত নিয়ে কথা বলবো। কারণ আমি ভূতে ভয় পাই না, ভয় পাই ঈশ্বরকে। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। এখন সকলে যাকে পরিমল শাস্ত্রী হিসাবে চেনে তার আসল নাম পরিমল সান্যাল। মধ্যবিত্ত পরিমল সবসময় বিশ্বাস করত যে ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। তাই জ্যোতিষ থেকে লটারি কোনো কিছুই সে বাদ দিত না কখনো। তাই দিনের শেষে লটারি না মিললেও পরিমলের বিশ্বাস কিন্তু অটুট থাকতো। একদিন কারখানায় পৌঁছে পরিমল জানতে পারে যে এবারের ম্যানেজার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এবার পুজোতে বোনাস দেওয়া হবে না। তাই সকলে মিলে ম্যানেজারের সাথে কথা বলতে গেলে পরিমলকে মুখঝামটা করেই ম্যানেজার বের করে দেয়। কারণ সবাই মিলে এরকম কাজে ফাঁকি দিলে যখন বছরের পর লস হবে কোম্পানির, তাহলে কোম্পানি কিভাবে সকলকে বোনাস দেবে। পরিমল আর কোনো কথা বলতে পারে না, বেরিয়ে যায় ওখান থেকে। কারখানার শ্রমিকদের শুধু একটাই চিন্তা, পরপর যেভাবে সব কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই কারখানাটা টিকে থাকবে তো? একথা শুনে দীপু থামিয়ে দেয় পরিমল দাকে, বলে, আমার একটাই ছেলে যে সারাক্ষণ কিছু না কিছু রোগে ভোগেই, সারাক্ষণ ওর পিছনে চিকিৎসায় প্রচুর টাকা ক্ষয় হয়। এরপর চাকরিটা না থাকলে হয়তো অনাহারে মরবো। কথা শুনে পরিমল দা তাকে থামিয়ে দেয়, বলে, জীবনটা আমাদের শুধু টেনশনে ভরা, কিন্তু যদি একটা ভালো শাস্ত্রীর খোঁজ পেতাম তাহলে হয়তো জীবনটা কিছুটা বদলে যেত। কথা শুনে দীপু তাকে বলে যে রবি শাস্ত্রীর কাছে একবার যেতে পারো। সরলা সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিল। পরিমল তাকে জানায় যে রবি শাস্ত্রীর কাছে তার ছেলেকে নিয়ে যাওয়ার কথা। কথা শুনে সরলা কিছুতেই রাজি হয় না, কারণ তার বাবাকে অশোক শাস্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল শরীর খারাপ যখন ছিল। তবে অশোক শাস্ত্রীর দেওয়া তাবিজ পড়ার 10 দিনের মাথায় তার বাবা পরলোকে গমন করে, যার জন্য সে আর কোনো শাস্ত্রীকেই বিশ্বাস করে না। সরলার মতে তাদের গরিবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, আজ খেলে কাল কি খাবো তার চিন্তায় সবসময় মাথায় থাকে। তাদের এইভাবে সংসারের টাকা খরচা করলে চলে না। তবে পরিমল খুবই আশাবাদী। সে বলে, কাল পাজিতে দেখেছি সকাল 7:40 থেকে 11টা পর্যন্ত খুব ভালো সময় টোটনের জন্য, ওকে রবি শাস্ত্রীর কাছে তখনই নিয়ে যাব। অ্যাস্ট্রোফিজিসিস্ট সৈকত মজুমদার, যে মাঝে মধ্যেই মানুষের অ্যাওয়ারনেসের জন্য প্রোগ্রাম করে, তবে সে কখনোই বিশ্বাস করে না যে দূর আকাশের চাঁদের সাথে মানুষের জীবনের কোনো যোগ সাজস আছে। কারণ ওইখানের কোনো পরিবর্তনের জন্য মানুষের জীবনের কোনো পরিবর্তন নির্ভর করে না। সে বিভিন্ন রকম মতবাদ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করে সব সময়। পরিমল শুভ সময় দেখে সকাল সকাল রবি শাস্ত্রীর কাছে নিয়ে আসে তার একমাত্র ছেলে টোটনকে। সরলার খুব একটা ইচ্ছে না থাকলেও স্বামীর কথা ফেলতে না পেরে এখানে আসে। তবে রবি শাস্ত্রী জানায় তার ছেলের হাতে কাল সর্পদোষ আছে, যেটা খণ্ডাতে হলে তাদের 50,000 টাকা দিতে হবে। তিনি একটা আংটি এবং একটা তাবিজ দেবেন, তাতে তার জীবনে সুরা অনেকটাই হবে। তবে গরিবের টানাটানির সংসার, তাই পরিমল হাত জোর করে একটু টাকা কমাতে বললে রবি শাস্ত্রী 5,000 টাকা কম করে। তবে এর থেকে বেশি কম তিনি করতে পারবেন না। কিভাবে টাকাটা জোগাড় করতে পারে এটাই চিন্তা করতে করতে পরিমল বাড়ি ফেরে। পরিমল এতটাই ঈশ্বর বিশ্বাসী যে সকাল সকাল দুধের প্যাকেট শেষ করে দেয় ঠাকুরের পুজো করতে এবং নিজে চা খেয়ে বাড়ি থেকে বেরোয়। পরের দিনই ছিল টোটনের বার্থডে, তাই ছোট্ট একটা কেক কেটে তারা সেলিব্রেশন করে। এরপর ঘট ভেঙে জমানো টাকা গুনছিল পরিমল। তখনই সরলা এসে নিজের কানের দুলজোড়া দুটো হাতে তুলে দেয় নিজের ছেলের মঙ্গলার্থে। পরিমলেরও আর কিছু করার থাকে না, তাই ওই দুল জোড়ার পরিবর্তে নিয়ে আসে ছেলের জন্য সেই আংটি।
কিছুদিন যেতে না যেতেই কারখানায় তালা ঝোলে এবং শ্রমিকদের দুশ্চিন্তা সত্যি হয়ে দাঁড়ায়। কি করবে কিছুই কেউ বুঝে উঠতে পারছিল না। এক অনিশ্চয়তা যেন তাদের ধাওয়া করছিল। লোকাল লিডার রমেন বাগচি জ্যোতিষশাস্ত্রে খুবই বিশ্বাসী, তবে পরিমলের পুরনো বাড়ির দিকে তার খুবই লোভ। বাড়িটা নিয়ে সে প্রমোটিং করতে চায়। কারখানার চাকরিটা চলে যাওয়ার পর পরিমল এখন সিকিউরিটি গার্ডের চাকরি করছে, তবে সেখান থেকেই পরিমলকে তুলে নিয়ে আসে রমেন বাগচির লোকেরা। রমেন বাগচি নিজের জোর দেখানোর জন্য নিজের পাটা তুলে দেয় পরিমলের গায়ে এবং তাকে শাসাতে থাকে যে তার পুরনো বাড়িটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই বাড়িটা রমেন বাগচিকে বিক্রি করে দিতে বলেন। জ্যোতিষশাস্ত্রে একটা শো দেখতে দেখতেই রমেন বাগচি এই কথাগুলো বলছিল। আসলে রমেন বাগচি জ্যোতিষশাস্ত্রে খুবই বিশ্বাসী ছিল। অফিস যাওয়ার সময় সৈকতের মা তার হাতে জোর করে পরিয়ে দেয় রবি শাস্ত্রী দেওয়া সুরক্ষা কবচ। কিছুতেই সৈকত সেটা পড়তে চাইছিল না, তবে তার মা বলে, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসটা ভাঙিস না। এই বলে ছেলের হাতে জোর করেই পরিয়ে দিয়েছিল সেদিন সুরক্ষা কবচটি। পরিমল রমেন বাগচির শাসানিতে খুবই ভয় পেয়ে যায় এবং ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে যাতে এই অবস্থা থেকে তাকে উদ্ধার করে। দুদিন পরেই রমেন বাগচি পরিমলের বাড়িতে পৌঁছে যায় এবং সরলা তাকে পরিষ্কার জবাব দিয়ে দেয় যে তার বাড়িটা কিছুতেই রমেন বাগচির নামে হতে দেবে না। তখনই পরিমল বাড়িতে ফিরেছিল মিষ্টির প্যাকেট নিয়ে। রমেন বাগচি তাকে একটু ভয় দেখিয়ে এই মিষ্টির প্যাকেটটা হাত দিয়ে ছিনিয়ে নিয়ে সবাই মিলে মিষ্টি খেতে থাকে এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায় এই বাড়িটা যদি তার নামে না হয় তাহলে তার ছেলের ছোট বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কথাটা শুনে সরলা একটু ভয়ই পেয়ে যায়। দুদিন পরে টোটনকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল পরিমল এবং ছেলেকে বলছিল যে তার খুব ইচ্ছে যে তার ছেলে ডক্টরি পড়ুক, কিন্তু টোটন বলে, আমি তো অত ভালো স্টুডেন্ট নই বাবা। ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয় দুজনকে এবং নিমেষের মধ্যেই দুজনে মাটিতে পড়ে যায়। তবে টোটনের খুবই চোট লাগে। তড়িঘড়ি টোটনকে হসপিটালে ভর্তি করিয়ে পরিমল যায় টোটনের জন্য ওষুধ আনতে। তবে তার কাছে তখন 2300 টাকা ছিল, কিন্তু ওষুধের দাম ছিল 2700 টাকা। তাই ওষুধের দোকানের লোকটি তাকে ফিরিয়ে দেয়। পরিমল তখন কি করবে কিছু বুঝতে না পেরে রবি শাস্ত্রীর দেওয়া আংটিটা নিয়ে যায় সোনার দোকানে বিক্রি করার জন্য। তবে সোনার দোকানের লোক বলে এটা সোনা নয়, অন্য কোনো ধাতু। যেটা শুনে সাথে সাথে রবি শাস্ত্রীর কাছে গেলে রবি শাস্ত্রী বলে, এই আংটিটা আমি দিয়েছি, তার কোনো প্রমাণ আছে? পরিমল পুরোই নাজেহাল, তাই ভগবানের কাছে আবার যায় এবং বলে, আমি তোমাকে বলেছিলাম যে এই অবস্থা থেকে আমাকে বের করো, কিন্তু তুমি তো আমাকে কালের ঘেরা টোপে ফেলে দিলে, এবার আমি কি করব? এ কথা বলে কাঁদতে থাকে পরিমল। ছেলের ওষুধের টাকা কিভাবে জোগাড় হবে এটা ভাবতে ভাবতেই পরিমল এগোচ্ছিল। তবে চোখের চশমাটা ভেঙে যাওয়ায় পরিমল হোঁচট খেতে যায়। তখনই মাধব এসে তাকে বাঁচায়। মাধব কথায় কথায় জানতে পারে তার ছেলের ওষুধের জন্য টাকা কম পড়ছে, তাই মাধব একটা দোকানে নিয়ে গিয়ে সমস্ত ওষুধ কিনে দেয়। পরিমল ওষুধ নিয়ে ছেলের কাছে যেতেই তার স্ত্রী সরলা জানায় যে সৈকত নামের একটা ছেলে সমস্ত বিলের টাকা দিয়ে দিয়েছে। যেটা শুনে পরিমল খুবই অবাক হয়। টোটনের অবস্থা এখন আগের থেকে অনেকটা ভালো। এরপর পরিমল চায়ের দোকানে গেলে দেখতে পায় মাধব সেখানে বসে চা খাচ্ছে, তাই মাধবকে ধন্যবাদ জানায় তার ওষুধ কিনে দেওয়ার জন্য। তখনই মাধব লক্ষ্য করে যে তার চোখের চশমাটা ভেঙে গেছে, তাই চশমাটা নিয়ে নিজের কাছে রেখে দেয় এবং নিজের পকেট থেকে বের করে একটা চশমা পরিয়ে দেয় পরিমলকে এবং বলে তার চশমা কিন্তু খুবই ভালো। কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় মাধব। পরের দিন পরিমল কাজে গেলে সেখানে টিভিতে সে দেখতে পায় যে একটা ব্রিজ ভেঙে পড়ছে। তার মনে পড়ে তার এক আত্মীয়র কথা যে ওই সামনেই থাকে। তখনই তাকে ফোন করে সবটা জানালে সে খুবই অবাক হয়, কারণ তখনও কোনো ব্রিজ ভেঙে পড়েনি, সে ব্রিজের সামনেই দাঁড়িয়েছিল। পরিমলও খুব অবাক হয় কথাটা শুনে। তারপরে যখন চশমা খুলে টিভির দিকে তাকায় সে মনে করে চশমার পাওয়ারটা বোধহয় ভুল আছে, কারণ টিভিতে তখন গান চলছিল। এবং একদিন পরেই সেই ব্যক্তি পরিমলের বাড়িতে এসে জানায় যে সেদিন পরিমল যেটা বলেছিল সেটাই সত্যি হলো, খবরের কাগজেও বেরিয়েছে। যেটা দেখে পরিমল খুবই অবাক হয়। এরপর পরিমলের মনে পড়ে যে সেদিন চশমা পরার পরই সে টিভিতে ওটা দেখেছিল, তাই ঘরে গিয়ে খবরের কাগজের তারিখটা চেক করছিল চশমা পরে, কিন্তু যখনই সে চশমা পরছিল ডেটটা দেখাচ্ছিল ঠিক পরের দিনের। যেটা দেখে পরিমল খুবই অবাক হচ্ছিল। পরিমল সেদিনই লটারির দোকানে গিয়ে একটা লটারি কেনে, যেটা সে চশমা পরে দেখেছিল নাম্বারগুলো এবং নিজেই সেই নাম্বার মিলিয়ে লটারি কিনে ফেলে।
এবং বাড়ি ফিরে সারাদিনটাই শুধু লটারির কথাই চিন্তা করতে থাকে পরিমল। এবং পরের দিন সকাল সকাল সে পৌঁছে যায় সেই দোকানে এবং দেখে ঠিক হুবহু মিলে গেছে তার লটারি, যেটা দেখে সবাই খুব আনন্দ পায় এবং পরিমলকে নিয়ে নাচানাচি শুরু করে দেয়। পরিমল জিতে ফেলে 10 লাখ টাকার প্রাইজ। তারপর স্ত্রীর নতুন গয়না, শাড়ি, ছেলের নতুন মোবাইল, জীবনটা যেন তার পুরো পরিবর্তন হয়ে যায়। এদিকে রমেন বাগচি একদিন পরিমলের বাড়িতে এসে বাড়িতে রং করা দেখে খুবই অবাক হয়, কারণ পরিমলের আর্থিক অবস্থা তার কাছে লোকানো ছিল না। তবে পরিমলকে সে বাড়ি বিক্রি করতে বলতেই পরিমল বিরক্ত হয়ে বলে এটা তার বাবার বাড়ি আর সে এটা কোনোদিনই বিক্রি করবে না। এদিকে চশমাটা পরেই পরিমল দেখতে পায় পরের দিনই রমেন বাগচির বাড়িতে রেড পড়েছে এবং বাড়ির বিভিন্ন জায়গায় এমনকি টবের মধ্যে থেকেও সোনার গয়না, টাকা পয়সা বেরিয়ে আসছে, যেটা দেখে পরিমল খুবই হাসতে থাকে এবং পরিমল রমেন বাগচিকে বলেই দেয় যে নিজের বাড়ির টবের থেকে সব জিনিস সরিয়ে নিতে, না হলে বিপদ আছে কাল। যে কথা শুনে রমেনবাবু খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল সত্যি করে রমেন বাগচির বাড়িতে রেড পড়ে। তবে রমেন বাগচিকে আগের দিয়ে সতর্ক করে দেওয়ায় তিনি বাড়ির সব জায়গায় পরিষ্কার করে রেখেছিলেন, তাই অফিসারেরা কোনো কিছু না পেয়ে রমেন বাগচিকে ছেড়ে দেয়। আজকের মতো রমেন বাগচি কোনো মতে বেঁচে যায়। তবে পাড়ার চায়ের দোকান থেকে তুলে নিয়ে আসে পরিমলকে এবং মিষ্টি মুখ করায়। তারপরে নিজেই তার পায়ের সামনে বসে গিয়ে বলে, আমি এতদিন অনেক শাস্ত্রীর কাছে গেছি, কিন্তু কারোর কোনো কথায় কোনো কাজ হয় না। হাতে আংটি পরে পরে দাগ হয়ে গেছে, কিন্তু তাতেও কাজ দেয়নি। তবে কাল আপনি যা বললেন সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আপনি নিজের এই গুণের কথা তো কখনো আমাকে জানাননি। এই বলে পায়ের কাছে বসে পড়তেই পরিমল তার পা দুটো রমেন বাগচির কাঁধে তুলে দেয়। তবে রমেন বাগচি আজ সবেতেই রাজি। সে বলে, আমার নিজের বাড়িতেই আপনার আমি চেম্বার খুলে দেবো। এই বলে রমেন বাগচি যেমন কথা তেমন কাজ এবং তার বাড়ির নিচেই খুলে দেয় পরিমল শাস্ত্রীর চেম্বার। দিকে দিকে ছড়িয়ে যাচ্ছিল পরিমল শাস্ত্রীর নাম, দূর দূরান্ত থেকে লোক আসে এবং প্রণামীর বাক্স টাকায় ভরে ওঠে। খবরের কাগজ, টিভির পর্দা, সব জায়গায় পরিমল শাস্ত্রীর নাম ছড়িয়ে পড়ছিল। বড় বড় সোনার দোকানের মালিকরা তার দোকানে তাকে বসানোর জন্য উঠে পড়ে লেগেছিল। একজন এসে তাকে একটা গাড়ি পর্যন্ত গিফট করে দেয়। এদিকে সৈকত ভণ্ড শাস্ত্রীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল। একদিন তার টক শোতে সে ডেকে আনে রবি শাস্ত্রীকে এবং সবার সামনে তার মুখোশ খুলে দিলে সে খুবই রেগে যায় এবং তার অফিসের বসকে বলে সৈকতকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। তবে সৈকতে তাতে কিছু যায় আসে না। সৈকতের গার্লফ্রেন্ড অনুরাধাও তাকে বারংবার বোঝানোর চেষ্টা করে যে সে যেটা করছে তাতে জলে থেকে কুমিরের সাথে লড়াই হচ্ছে। তবে সৈকত তাকে বোঝায় যে মানুষের বিশ্বাস নিয়ে যারা খেলছে তাদের মুখোশটা সবার সামনে খুলে ফেলা, এটাই আমার ব্রত। পরিমল শাস্ত্রী 20 লাখ টাকার বিনিময়ে টোটনকে মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি করে দেয়। ছেলেকে নিয়ে বেরোনোর পথে দীপুর সাথে দেখা হয় পরিমল শাস্ত্রীর। তখন দীপুর ছেলের খুবই শরীর খারাপ, কি করবে কি হবে কাল কিছুই বুঝতে পারছিল না। দীপু বারংবার পরিমল তাকে রিকোয়েস্ট করে যে তার ছেলের কি হয়েছে সে যাতে সেটা বলে দেয়। পরিমল শাস্ত্রী দীপুর ছেলের ভবিষ্যৎ দেখার চেষ্টা করে এবং বুঝতে পারে যে তার কী প্রবলেম হচ্ছে, যেটা তার ডাক্তারকে জানিয়ে দিলে তার রোগের চিকিৎসা করতে অনেক সুরাহা হয়, যার ফলে সকলেই পরিমল শাস্ত্রীর জয়গান শুরু করে দেয়। এক সময় পরিমল শাস্ত্রী নিজেকেই ভগবান ভাবতে শুরু করে। ঠিক তখনই তার সাথে দেখা হয়ে যায় মাধবের। মাধব বলে, সেদিন যে আপনাকে চশমাটা দিয়েছিলাম সেটা আমাকে ফেরত দিন। সেই লটের চশমাগুলো খুব একটা ভালো ছিল না। তবে পরিমলবাবু চশমাটা ফেরত না দিয়ে আরও কিছু টাকা গুঁজে দেয় মাধবের হাতে। তখন মাধব তাকে বলে যে ওই ছেলেটিকে দেখছেন যে ঝালমুড়ি বিক্রি করছে, ওর বাবা শিক্ষক এবং ও মেডিকেল কলেজে চান্স পেয়েও পেল না, কেউ টাকা দিয়ে সিটটা কিনে নিল। যেটা শুনে পরিমলবাবু বুঝতে পেরে যায় যে তার জন্যই হয়তো ওই ছেলেটা আজ এই অবস্থা, যে পড়াশোনা করতে পারছে না। একথা শুনে পরিমলবাবু বলে, টাকার বদলে আমি ওকে কলেজে ভর্তি করে দিতেই পারি। তবে মাধব বলে, ওর বাবা শিক্ষক, সুতরাং কোনো বেআইনি পথে ও কলেজে ভর্তি হবে না। ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও এমনিতেই কলেজে চান্স পেয়ে যেত, কিন্তু ওর চান্স পাওয়া হলো না। একথা বলে মাধব সেখান থেকে চলে যায়। মল্লিকবাবু এক অসৎ ব্যবসায়ী, যে একটা চিট ফান্ড চালায় এবং তার বিজনেসের প্রমোশনের জন্য আসে শাস্ত্রীর কাছে।
পরিমল শাস্ত্রী তার ভবিষ্যতের বিপদের কথা বলে তাকে সাবধান করে দেয় এবং মল্লিকবাবু তাকে অনেক টাকা দেয় প্রমোশনের জন্য। মল্লিকবাবু পরিমল শাস্ত্রীর নাম ভাঙিয়েই বিজনেস করে এবং দিকে দিকে ছড়িয়ে যায় তার নাম। খবরের কাগজের সেই ফটো দেখে সরলা পরিমলবাবুর ওপর খুবই রেগে যায়, কারণ রমেনবাবুর মতো খারাপ লোকের সাথে মিশলে সেও তার মতনই তলিয়ে যাবে। সরলার কোনো কথায় কান না দিলে সরলা পরিমলকে বলে, তুমি এখন বদলে গেছো। পরিমল বলে, হ্যাঁ বদলেছি তো ঠিকই, আগে হাত পেতে লোকের কাছে ভিক্ষে চাইতাম, আর এখন হাত ওপর করে লোককে আশীর্বাদ দিচ্ছি। পরিমল সেদিন সরলার জন্য একটা নেকলেস এনেছিল, কিন্তু সরলা সেটা নেয়নি, তাই পরিমল তার কাজের মেয়েকে ডেকে সেটা দিয়ে দেয়। সরলা আর পরিমলের মধ্যে দূরত্ব কমেই বেড়ে যাচ্ছিল। এদিকে তাদের একমাত্র ছেলে নতুন কলেজে ঢুকে নেশা শুরু করে দিয়েছিল। এরই মধ্যে একদিন পরিমল সরলাকে নিয়ে আসে একটা নতুন বাড়িতে এবং বলে, আমার বাবা যখন এই বাড়িটার সামনে দিয়ে আমাকে ছোটবেলায় নিয়ে যেত, তখন আমাকে বলতো, তুই যদি কোনোদিন পারিস তাহলে এই বাড়িটা কিনিস। এদিকে আমরা দেখব যে অনেকগুলো জ্যোতিষশাস্ত্রী পরিমলের ওপরে খুব রেগেছিল, কারণ একচ্ছত্রর আধিপত্য শুরু করেছিল পরিমল, তাদের ব্যবসা প্রায় লাটে উঠছিল। পরিমলের কাছে যখন তারা যায়, পরিমল তাদের বলে, আমি যখন আপনাদের কাছে গেছিলাম তখন মিথ্যে কথা বলে ভুলভাল আংটি আমাদের ধরিয়ে দিয়েছিলেন, অনেক টাকা আমার নষ্ট হয়েছে, এই বলে তাদের সেখান থেকে বের করে দেয়। তখনই সেখানে রমেন আসলে বলে যে তোমাদের গড়িয়াহাটের যে ব্রাঞ্চ আছে সেগুলো সব আমি বন্ধ করে দেবো, এই বলে ভয় দেখিয়ে তাদের বের করে দেয়। সৈকতের চাকরি চলে যাওয়ার পর সৈকত ঠিক করে সে নিজেই একটা চ্যানেল খুলবে। তখনই তার পেপারের দিকে নজর পড়লে সে পরিমলকে দেখে খুব অবাক হয়ে যায়, বলে এত সাদামাটা মানুষ হঠাৎ করে কিভাবে শাস্ত্রী হয়ে উঠল। সে ঠিক করে পরিমল শাস্ত্রীকে সবার সামনে এক্সপোজ করবে। এদিকে পাড়ার পুজো কমিটি থেকে কিছু লোক পরিমলবাবুর কাছে আসে চাঁদা নিতে। তখন অনেক টাকা দিয়ে পরিমলবাবু তাদের বলে যে পুজোর চারিপাশে তার নামে বড় বড় হোর্ডিং লাগাতে। এদিকে বাড়ি ফিরলেই সরলা জানায় যে কালকে টোটনের পকেট থেকে সিগারেট পেয়েছে সরলা এবং দুদিন ধরে বাড়িতে ফিরছে না টোটন। তবে সেই দিকে তো পরিমলবাবুর কোনো নজরই নেই। পরিমলবাবু বলে, কলেজে গেলে ছেলেরা একটু আদ্র এসব করেই। তখনই সরলা বলে, সবাই করে বলে আমার ছেলেও করবে, ও খারাপ পথে যাবে সেটা আমি দেখতে পারবো না। এক কথায় দু কথায় দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় এবং সরলা বলে, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। পরিমলও কথায় কথায় তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। পরিমল বাবুর কথায় সরলা খুবই কষ্ট পায়, কারণ তিল তিল করে সংসারটা সে গড়ে তুলেছিল। তবে আজ এখানে আর থাকতে তার মন চায় না, তাই ফিরে যায় তার বাপের বাড়িতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাজের মেয়ে বিমলার কাছে জানতে পারে পরিমল যে সরলা বাড়ি ছেড়ে চলে গেছে। যেটা শুনে সে খুবই অবাক হয়, কারণ সে কোনোদিন ভাবতে পারেনি সরলা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে। অন্যদিকে সৈকত একটা টিম তৈরি করে এবং তাদের দায়িত্ব দেয় যে পরিমল শাস্ত্রীর ওপর নজর রাখতে। অন্যদিকে পরিমল শাস্ত্রী যে বিপুল পরিমাণে টাকা সঞ্চয় করেছে সেটা কোনো ব্যাংকে রাখা সেফ নয়, তাই জন্য সে একটা আশ্রম তৈরি করে এবং যেখানে শয়ে শয়ে মানুষ আসতো তাকে দর্শনের জন্য। এদিকে আশ্রমে চরণামৃত বিক্রি হতো 1000 টাকায়, ছোট ছোট গাছের চারা বিক্রি হতো 500 টাকায় এবং প্রসাদও পাওয়া যেত 500 টাকায়। যেই সমস্তটাই রেকর্ড করে নিয়ে আসে সৈকতের পাঠানো টিম। পরিমল শাস্ত্রী বিভিন্ন সময় মানুষকে বোকা বানানোর জন্য ছোটখাটো ম্যাজিক করে নিজের ঐশ্বরিক ক্ষমতা দেখানোর চেষ্টা করত। সৈকত পেনে লাগানো হিডেন ক্যামেরার থ্রুতে সবটাই দেখতে পাচ্ছিল অফিসে বসে, আর এইভাবেই রমরমিয়ে চলছিল পরিমল শাস্ত্রীর ব্যবসা। সৈকতের টিম চরণামৃত, প্রসাদ এবং ওই গাছের চারা সবকটাই তার কাছে নিয়ে আসে এবং যেগুলো দেখে সৈকত খুবই অবাক হয়, কারণ এই সামান্য জিনিসগুলো এত টাকা দিয়ে সে বিক্রি করছে। এদিকে অপোজিট পার্টির লিডারও আসে রেমেডির জন্য পরিমল শাস্ত্রীর কাছে, যেটা দেখে রমেন বাগচি খুবই রেগে যায়। কিন্তু পরিমল বলে, আমার কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে তাহলে আমি কিভাবে তাকে ফেরাবো। এ কথা শুনে রমেনও চুপ করে যায়। টোটন একদিন তার বাবার সাথে খুবই রাগারাগি করে তার মা বাড়ি ছেড়ে চলে যাওয়াতে। তবে পরিমল বাবু তার ছেলেকে বলে, তোর মা তোর পকেট থেকে সিগারেট পেয়েছে, সেই জন্য রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, তুই জানিস সেটা? এরপর টোটন আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে বিমলবাবু এসে পরিমলকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে পরিমলের সম্পর্কে কথা বলা হচ্ছিল যে পরিমল ফ্রড।
পরের দিন সকাল হতেই পরিমল সেই অফিসে চলে যায় এবং সেখানে দেখা হয় সৈকতের সাথে। আর এখানে আমরা জানতে পারি সেদিন যখন টোটনের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেখানে সৈকত টোটনকে নিয়ে হসপিটালে গেছিল এবং সমস্ত টাকা সৈকতই পে করেছিল। সৈকতকে দেখে পরিমলবাবু চিনতে পারেন এবং সেদিনের জন্য তাকে ধন্যবাদ জানান। সৈকতকে বলে, তোমাদের ভিডিও দেখেছি, তবে সেটায় অনেক কিছু ভুল আছে। কথা বলে চশমা পরে সৈকতের ভাগ্য দেখতে চান এবং তিনি যেটা দেখতে পান তার জন্য তিনি একটা চিরকুটে কিছু একটা লেখেন, বলেন এটা তুমি কালকে খুলে দেখো, এই বলে ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে যাওয়ার পর সৈকতকে তার মা ফোন করে জানান যে তার বাবার খুব শরীর খারাপ করেছিল, সুগার ফল্ট করেছিল। তখনই এক ডাক্তার এসে তাকে চিকিৎসা করে এবং সে সুস্থ হয়ে যায়। ঠিক তখনই পরিমল শাস্ত্রীর ফোন আসে এবং সৈকতকে বলে যে কি বাবা সুস্থ আছে তো? সৈকত খুবই অবাক হয় পরিমল শাস্ত্রীর কথা শুনে। তখন পরিমল শাস্ত্রী মনে করিয়ে দেয় কাল যে চিরকুটে লিখে এসেছিল সেটা যাতে পরিমল একবার গিয়ে দেখে। পরিমল চিরকুটটা খুলতেই চিরকুটে লেখা ছিল বাবার হইল আবার অসুখ, যেটা দেখে সৈকত খুবই অবাক হয়। এদিকে সেদিন রাস্তায় দীপুর সাথে দেখা হয় পরিমল বাবুর এবং তারা দুজনে গিয়ে কথাবার্তা বলে। পরিমল জানায় যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, যেটা শুনে দীপু তাকে বারংবার বলে যে বৌদির তোমাকে ছাড়া কে আছে, বৌদিকে তুমি নিয়ে চলে আসো। সেদিন পরিমলবাবু দেখেন যে খবরে সৈকত বলছে যে তাদের আশ্রমে বিভিন্ন জিনিস অনেক চড়া দামে বিক্রি হয় এবং এগুলো নিয়েও একটা ব্যবসা ফেঁদে বসেছে, যেটা দেখে পরিমল শাস্ত্রী সাথে সাথেই ফোন করে সৈকতকে এবং বলে আমি তোমার সাথে ফেস টু ফেস বসতে চাই। যেটা শুনে সৈকত বলে তাহলে এটা লাইভ দেখানো হবে। পরিমল শাস্ত্রীও রাজি হয়ে যায়, তবে রমেন খুবই ভয় পায়, কারণ যদি ওই সাক্ষাৎকার এসে এমন কিছু জিজ্ঞাসা করে ফেলে যেগুলো তার রেপুটেশনের জন্য খারাপ তাহলে কি হবে। তখন পরিমলবাবু রমেনকে বলে আমরা যদি ওর চ্যানেল কাউকে দেখতেই না দিই, আসলে সেই সময় একটি মেয়ে মারা গেছিল এবং সেই মেয়েটির মৃত্যু নিয়ে তদন্ত করছিল সেখানকার লোকাল পুলিশ, তবে সেটা যে খুব একটা ভালো হচ্ছিল না, সেই জন্য পার্টির লিডার রমেনকে বলে সেই নিয়ে আন্দোলন শুরু করতে। রমেনবাবু তার দলের ছেলেপুলেদের একটা কল করতেই তারা আন্দোলনে নেমে পড়ে আর ঘটনাটা পুরো ট্রেন্ডিংয়ে চলে যায়। সুতরাং এখন সাধারণ মানুষ শুধু এই খবরটায় ইন্টারেস্টেড থাকবে। এদিকে দীপু পরিমলবাবুর সাথে দেখা করতে আসে এবং জানায় যে মল্লিকবাবুর চিট ফান্ডে সেও টাকা লাগিয়েছিল এবং সমস্ত টাকাই তার ডুবে গেছে। এই কথা শুনে পরিমলবাবু বলে কত টাকা রেখেছিলি বল, আমি তোকে দিয়ে দেবো। দীপু রেগে গিয়ে বলে 1200 কোটি টাকা, সমস্ত ভারতবাসীর টাকা। যেটা শুনে পরিমলবাবু খুবই রেগে যায়, বলে আমি কি তোদের বলেছিলাম যে ওইখানে টাকা রাখ? দীপু বলে সাধারণ মানুষ তোমাকে বিশ্বাস করে আর তোমার বিশ্বাসেই ওই চিট ফান্ডে তারা টাকা রেখেছিল, আমিও রেখেছিলাম। দীপু জানায় তাদের সাথে বিশু নামের একটা ছেলে কাজ করত, সে সারা জীবনের পুঁজি রেখেছিল ওই চিট ফান্ডে এবং পুরোটাই লস হয়ে যায়। তারপর রেল লাইনের ধারে তার হাফ বডি পাওয়া যায়, আর বাকি হাফ বডি কি সে ফেরত দিতে পারবে? সে পারবে না, সে ভগবান নয়। পরিমলবাবু এইসব কথাই চিন্তা করতে করতে যাচ্ছিল সৈকতের অফিসে। সৈকত আর পরিমলবাবু মুখোমুখি, লাইভ চলছে। পরিমলবাবু বলেন যে সৈকতকে তার হাতটা দেখাতে। সৈকত তার হাতটা বের করলে তার হাতে দেখা যায় মহামৃত্যুঞ্জয় কবচ, যেটা দেখে পরিমলবাবু সবাইকে বলে যে ও নিজে মহামৃত্যুঞ্জয় কবচ পরে রয়েছে। এদিকে সবাইকে বলছে তোমরা বিশ্বাস করো না। সৈকত জানায় যে এটা তার মা জোর করে পড়িয়েছে, সে তার মায়ের বিশ্বাস ভাঙতে চায়নি। তখনই পরিমলবাবু বলে হ্যাঁ তুমি মায়ের বিশ্বাস ভাঙতে চাইছো না, কিন্তু গোটা ভারতবাসীর বিশ্বাস ভাঙতে চাইছো, কেন বলো তো? পরিমলবাবু বোঝায় যে তার ছেলে ভূগোল পড়তো, তবে ভূগোলে 0-র বেশি মার্কস কখনোই তার ছেলে তুলতো না। একদিন সে বুঝতে পারে তার ছেলে যার কাছে পড়ছে তার শিক্ষায় গলদ আছে। আসলে শাস্ত্র কখনোই ভুল হয় না, শাস্ত্রীরা ভুল হতে পারে। তবে সৈকত বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে যে আকাশের চাঁদের সঙ্গে মানুষের জীবনের, মানুষের ভবিষ্যতের কোনোই মিল নেই। সেটা দেখে কোনোভাবেই নির্ধারণ করা যায় না যে মানুষের ভবিষ্যতে কি হতে পারে।
সৈকত বলে লন্ডনে 200টার বেশি বাচ্চাদের ওপর পরীক্ষা করা হয়েছে, যারা ঠিক একই সময়ে একই জায়গায় জন্মেছে, কিন্তু পরীক্ষা করার পর দেখা গেছে তারা সকলেই একে অপরের থেকে আলাদা। আসলে আপনাদের শাস্ত্র মতে একই সময়ে যারা জন্মায় তাদের সবার ভাগ্য একই হয়, কিন্তু ওই সকল বাচ্চাদের ভাগ্য একজনের সাথে আরেকজনের কোনো মিল ছিল না। এটাই প্রমাণ করে যে আপনারা যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা সর্বতই ভুল। সৈকত এবার চিটফান্ডের প্রসঙ্গ তুললে পরিমল বাবু পুরোই চুপ হয়ে যায় এবং সরলা বাড়ি থেকে বসে প্রোগ্রামটা দেখছিল, তাই সাথে সাথে সে বেরিয়ে পড়ে। নিজের ছেলেকে একবার ফোন করে বলে যে আমি তোর বাবা যেখানে আছে সেখানেই যাচ্ছি। এদিকে রমেন বাগচি মঞ্চে উঠে আন্দোলন আরো জোরালো করে, যার ফলে দাঙ্গা বেঁধে যায়। এদিকে সরলা যে অটোতে ছিল তার সামনেই ঝামেলা বেঁধে গেছিল, তাই ঝামেলার আজ তার অটোতেও গিয়ে পড়ে এবং অটোটা উল্টে যায়। এদিকে এই অনুষ্ঠান থামানোর জন্য রমেন বাগচির লোকেরা এসে স্টুডিওতে ঝামেলা শুরু করে দেয়। টোটন পরিমল বাবুকে ফোন করে সরলার অ্যাক্সিডেন্টের কথা জানালে সাথে সাথেই পরিমল বাবু সেখানে পৌঁছায়। টোটন ভেতরেই ছিল এবং বাবাকে দেখে সে খুবই রেগে যায়, বলে তোমার জন্যই মায়ের এই হাল। মা টিভিতে তোমাকে দেখেছে এবং তোমার সাথে দেখা করতে আসছিল। যেটা শুনে পরিমল বাবু খুবই লজ্জা পায় এবং গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে। দেখে সরলার খুবই খারাপ অবস্থা, কি করবে বুঝতে না পেরে চশমাটা আবার চোখে পড়ে নেয় এবং দেখে যে পরের দিনই সরলার হৃদস্পন্দন থেমে যাচ্ছে। সরলা হয়তো তাকে ছেড়ে চলে যাবে, যেটা দেখে খুবই ঘাবড়ে যায় পরিমল বাবু এবং মুহূর্তের মধ্যেই তার চোখে ভেসে ওঠে দীর্ঘদিনের সাংসারিক জীবনে কাটানো সরলার সাথে তার সুখ দুঃখের বিভিন্ন মুহূর্তগুলো। সে কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে সোজা চলে যায় ভগবানের সাথে দেখা করতে এবং গিয়ে বলে যে পাপ আমি করেছি তার সাজা সরলাকে কেন দিচ্ছ, তুমি আমার ওপরে যা করার করো। তখনই সেখানে মাধব চলে আসলে পরিমল বাবু জানায় যে তুমি যে চশমাটা সেদিন দিয়েছিলে সেটাই ভবিষ্যৎ দেখা যায়, আর তাতেই দেখেছি সরলা কালই চলে যাবে আমাকে ছেড়ে। এ কথা শুনে মাধব একটা পোস্টার দেখায়, যেটা ছিল পরিমল বাবুরই পোস্টার। বলে আপনি তো ভাগ্য বদলাতে পারেন, তাহলে বদলে নিন। যেটা শুনে পরিমল বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মাধব বলে অতটাই কি সোজা? ভগবান নিজেই নিজের ভাগ্য বদলাতে পারেননি, আর আপনি সবার ভাগ্য বদলে দেবেন? আমি শুনেছি যে পাপ করে তাকেই প্রায়শ্চিত্ত করতে হয়, আর সেটা কোনো মন্দির মসজিদে গিয়ে হয় না, সেটা করতে হয় জনসাধারণের মাঝে গিয়ে মানুষের মধ্যেই নিজের পাপ নিজে স্বীকার করতে হয়। যেটা শুনে আর সময় বিলম্ব না করে পরিমলবাবু পৌঁছে গেছিল সেদিন রমেনের সেই ধর্নামঞ্চে এবং নিজের মুখেই নিজের সমস্ত জীবনের কথা সবার সামনে তুলে ধরেছিল এবং সকলের উদ্দেশ্যে বলেছিল যে আমি পরিমল শাস্ত্রী আর এ কাজ করব না, কিন্তু আপনারা তো বড্ডই বোকা, আমি থাকবো না, আপনারা অন্য কোনো শাস্ত্রীর কাছে যাবেন। কিন্তু তাতে বলুন তো কারো কোনো সুরা হয়েছে? ভাগ্য কি সত্যি করে বদলাতে পেরেছে কেউ? আপনাদের ভাগ্য আপনাদের নিজের হাতে, কঠোর পরিশ্রম করুন এবং নিজেরাই নিজেদের ভাগ্য বদলে নিন। কেউ কারো ভাগ্য বদলাতে পারে না। আমি সারা জীবন টাকার জন্য কষ্ট পেয়েছি, কিন্তু তখন আমার কাছে আমার পরিবার ছিল, কিন্তু যখন আমার কাছে টাকা এলো তখন আমার পরিবার আমার থেকে অনেক দূরে সরে গেল এবং যেটা আমাকে শিখিয়েছে যে টাকার থেকেও বড় আমার পরিবার। এরপর সবার সামনে নিজের দুর্নীতির কথা বলার পর রমেনের দুর্নীতির কথাও সবার সামনে বলে দেয়। বলে রমেন নিজে এতটাই বোকা যে ঈশ্বরকে বিশ্বাস করে, ভয় পায়, কিন্তু পাপ করা ছাড়ে না, দুর্নীতি করা ছাড়ে না। তারপর নিজের সেই চশমাটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে এবং তারপরেই দেখব সরলার হৃদস্পন্দন ফিরে এসেছে। পরিমল শাস্ত্রী তার স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে বলে যে আমাকে তুমি ক্ষমা করতে পারবে? তখন সরলা তাকে বলে যে চলো আমাদের পুরনো বাড়িতে আমাকে নিয়ে চলো। তখন সেখানে সৈকত চলে আসে। পরিমলবাবু সৈকতকে দেখে বলে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আর আমার ছেলে যেন বড় হয়ে তোমার মতোই হতে পারে, নির্ভীক। এ কথা বললে সৈকত সাথে সাথে প্রণাম করে পরিমলবাবুকে আর বলে এই প্রণামটা পরিমল শাস্ত্রীকে করিনি, পরিমল সান্যালকে করেছি, যে আমার বাবার বয়সী এবং যে প্রণামটা ডিজার্ভ করে। সরলা একটু সুস্থ হতেই সরলাকে নিয়ে পুরনো বাড়িতেই ফিরে যায় পরিমল। তারপরে দেখা করতে চায় ভগবানের সাথে এবং বলে আমার ছেলে টোটন আবার জয়েন্ট দেবে,
আর সামনেই একটা নতুন ফ্ল্যাট হয়েছে, দেখি সেখানে সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে কিনা। সামনেই ঝুলন আছে, তোমার পুজো দেওয়ার ইচ্ছা আছে। তোমার কাছে সারা জীবন অনেক কিছু চেয়েছি, কিন্তু কখনো কিছু দিতে পারিনি। এই বলে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ে পরিমল। এই সবটাই দূর থেকে দাঁড়িয়ে মাধব দেখছিল। তারপরেই মাধব একটা অটো থামায় এবং কোনো একটা জায়গায় যাওয়ার কথা বললে অটোওয়ালা বলে, অত দূর যাব? তখন মাধব তাকে বলে, ঠকবে না, চিন্তা নেই, চলো আমাকে নিয়ে। এই বলে মাধব অটোতে উঠে পড়ে এবং দূর থেকে দাঁড়িয়ে পরিমল সবটা লক্ষ্য করছিল। তখনই পরিমল বলে ওঠে, আমি চিনতে পেরেছি প্রভু, আমি তোমায় চিনতে পেরেছি। আসলে ঈশ্বর পৃথিবীর সর্বত্রই আছে, নানা রূপে তিনি ঘুরে বেড়ান। আমরা সব সময় তাকে চিনে উঠতে পারি না। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।